পেপার আমরা বলি, এটাকে বলি পেপার টাইগার, আর একটা হচ্ছে রিয়েল টাইগার, আর একটা হচ্ছে ওয়ারফিল্ডের টাইগার। পেপার টাইগার মানে কাগজের টাইগার এবং ওয়ারফিল্ডের টাইগার মাঝখানে আসমান আর জমিন পার্থক্য। তো তৃতীয় মাত্রায় কথা বলা এক জিনিস, আর যুদ্ধগ্রস্ত একটা দেশের আইন বিভাগ, আইন মন্ত্রণালয়ের হাল ধরা হচ্ছে আসমান আর জমিন। সার্জিসকে বলে বলে রাজি করিয়েছে, তোমরা একটা কাঠামোগত রূপ দাও যেটাকে তোমরা এই বিপ্লবটাকে টিকিয়ে রাখতে পারবা। কিন্তু ওরা যদি কনফিউজড হয়ে যায়, এটাকে রাজনীতির দিকে নিয়ে যায়, দ্যাট উইল বি দ্য মিস্টেক। শুনেন, মানুষের আসল পরিচয় পাওয়া যায় হচ্ছে যুদ্ধক্ষেত্রে। সেনাবাহিনীতে অনেক অফিসার আছে, ভেরি স্মার্ট, কাগজে কলমে খুব সুন্দর ইংলিশ লেখে, বই লিখে ফেলে, তাকে সব জায়গায় পাঠানো হয়, দেশে বিদেশে পাঠানো হয়, ট্রেনিং কোর্সে, সব জায়গায় ফার্স্ট। কিন্তু যুদ্ধের সময় যখন যায় তখন তার মাথা উলে যায়, কারণ সে এসি লাগানো নাই, তার সামনে অর্ডার কফি আসছে না, সেই পরিবেশটা নাই। সো পেপার, আমরা বলি, এটাকে বলি পেপার টাইগার, আর একটা হচ্ছে রিয়েল টাইগার, আর একটা হচ্ছে ওয়ারফিল্ডের টাইগার। পেপার টাইগার মানে কাগজের টাইগার এবং ওয়ারফিল্ডের টাইগার মাঝখানে আসমান আর জমিন পার্থক্য। সেনাবাহিনীতে একটা সময় প্রমোশন দেওয়া হতো মিক্স করে, পেপার টাইগারও লাগতো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স লেখার জন্য, আবার ওই ফিল্ডের টাইগারকেও প্রমোশন দেখতো। দেখতে মনে হতো মাথা স্মার্ট না, হ্যান্ডসাম না, কিন্তু সাহস আছে। মাঠে পাঠিয়ে দিলে ভারতীয়দেরকে মারতে মারতে সাইজ করতে করতে একদম ভারতের ভিতরে গিয়ে মেরে আসবে। ঠিক আছে? তো যেমন আমাদের উদাহরণ হচ্ছে আমাদের কর্নেল হাসিন, উনি হচ্ছে ফিল্ড টাইগার ছিলেন। উনি হচ্ছে পেপারে বসে বসে লেখালেখির মানুষ না। ওনার সাথে আমি একসাথে চাকরি করেছি, আমরা দুইজনই 30 বেঙ্গলের অফিসার। তো উনি হচ্ছে ফিল্ড টাইগার, এইরকম দেওয়া হতো। এখন তো সব হচ্ছে হাসিনার কুকুরদেরকে প্রমোশন দিয়ে সব জায়গায় প্রমোশন দিয়েছে, হাসিনার পোষা কুকুরদেরকে, এবং তারাই হয়েছে জঘন্য এবং ভয়ঙ্কর। তো আমি শর্টকাট করে যেটা বলছি, যতদিন পর্যন্ত ইউনিফর্ম এবং ইনস্ট্যান্টলি ইউনিফর্ম এবং সিভিলে হাসিনার আমলের বিচার শুরু না হবে, এই বিপ্লব কুমার, তুমুক কুমার, সুমুক কুমার, যত বদমাইশ আছে, কই একটারও তো বিচার কাজ দেখি না। কই আমাদের মেজর সিনহার খুনি, তার তো ফাঁসি কার্যকর হতে দেখি নাই। সরকার আসার এক সপ্তাহের মাঝখানে তো তার ফাঁসি কার্যকর হওয়া উচিত ছিল। আসিফ নজরুল ফেইল্ড। লিপ সার্ভিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মাত্রায় কথাবার্তা বলা, যেটা নিয়ে কথা বলতে গিয়ে অনেক পেপার টেপার আর ফিল্ড টাইগারে চলে গেলাম। তো তৃতীয় মাত্রায় কথা বলা এক জিনিস, আর যুদ্ধগ্রস্ত একটা দেশের আইন বিভাগ, আইন মন্ত্রণালয়ের হাল ধরা হচ্ছে আসমান আর জমিন। সেখানেই বরং সমস্ত উল্টাপাল্টা অবস্থা, মানে সেখানেই বরং হাসিনার আসল লোকজন বসে আছে এখনো, সেটাই আমরা শুনতে পাচ্ছি। শুনেন, ভালো মানুষ যদি ভালো মানুষ মনে করে কারো কথা শুনে যদি আপনি ক্ষমতায় বসিয়ে দেন, তাহলে তো মসজিদের ইমাম সাহেবদেরকে বসিয়ে দেন সব মন্ত্রণালয়ে, সমস্যার সমাধান। কি বলেন? তাহলে আমরা যে এটা মানে আসিফ নজরুল বলি, তারপরে তৌহিদ বলি, মানে পররাষ্ট্র আইনের ক্ষেত্রে, মানে আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, দুজনের কথাই কিন্তু আমরা কেউই সন্তুষ্ট না, এবং কাজেও কিন্তু সন্তুষ্ট না। আর দুইজন তো ছাত্র আছেন, বাকি কয়েকজন যে উপদেষ্টা, মানে কয়েকজনের তো চেহারাই আমরা এখন পর্যন্ত মানে সেভাবে দেখিও নাই, কোনো বক্তব্য শুনি নাই, এরকমও কয়েকজন আছে। তো আসলে আমরা সব মিলে আমরা এই উপদেষ্টা মন্ডলীতে 21 জন আছে, তার মধ্যে মাহফুজ আলম হচ্ছেন যে ডক্টর ইউনূসের সহ উপদেষ্টা মনে হয়। তো সব মিলে 22 জন। তো এই 22 জনের কি কার্যকারিতা আসলে আমরা দেখতে পাচ্ছি? জিরো। আমি ভূমিকা না করে মধু না লাগিয়ে বলে দিলাম জিরো। এই প্রায়ই দেখি যে প্রমোট করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে হাসিনা এত বছরে কোনো টাকা দেয় নাই, উনি এসে এত কোটি টাকা দিয়ে দিয়েছেন। টাকা নিয়ে গেছে হাসিনা, দেশ খালি করেছে, আবার টাকা দিয়ে দিলেই যে সব সমস্যার সমাধান হয়ে যায়, বিষয়টা তা না। টাকা দিয়ে দিয়েছে, তারপরে রেমিটেন্স যোদ্ধারা, এখানে তো রেমিটেন্স যোদ্ধাদের অবদান ছিল 100%। আমি কিন্তু 100% আই এগ্রি উইথ ইউ 100%। আমি কিন্তু সেই দিনও তাদেরকে জীবিত রাখার জন্য, তাদেরকে ফ্রন্টে রাখার জন্য, সেদিনও আমার পোস্টে চুপ্পুর পতনের ডাক যখন দিলাম, তখন কিন্তু ফ্রন্ট লাইনে আমি শুরুতেই ধন্যবাদ দিয়েছি হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আর একটা হচ্ছে আমাদের সাইবার যোদ্ধা। আমাদের হচ্ছে হ্যাকাররা। ওদেরকে কিন্তু আল্লাহ যদি কোনোদিন তৌফিক আমাকে দেয়, ইনশাল্লাহ এই হ্যাকার যোদ্ধাদেরকে আমি জাতীয়ভাবে পুরস্কৃত করব। আমি ওদেরকে চেহারা দেখিয়ে না, ওদেরকে মুখোশ রেখেই ওদেরকে আমি জাতীয় পুরস্কার পুরস্কৃত করব। ভারতের মাটি কাঁপিয়ে দিয়েছে। মনে রাখতে হবে, এই পৃথিবীর যুদ্ধ কিন্তু হয় এখন ইলেকট্রনিক ওয়ার সবার আগে। সেই ইলেকট্রনিক ওয়ারে আমাদের এই বাঘের বাচ্চারা, আমাদের এই হ্যাকাররা দেখিয়ে দিয়েছে ভারতের সমস্ত উপরের লেভেলের
ইন্টারনেট এবং তাদের সমস্ত কিছু ড্যামেজ করে দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারত তোমরা সাইজে এবং সংখ্যায় বড় হতে পারো, কিন্তু আমরা কোয়ালিটিতে বড়। আমরা কোয়ালিটিতে বড়। Those idiots are more in quantity and size, and we are big and powerful in quality. এইটা আমাদের এই বাঘের বাচ্চা সাইবার হ্যাকাররা দেখিয়ে দিয়েছে। ওদেরকে আমার স্যালিউট, এবং একই সাথে আমি রেমিটেন্স যোদ্ধাদেরকে আমার স্যালিউট অন্তরের অন্তঃস্থল থেকে। ওরা যেরকম আন্দোলনের সময় ভূমিকা রেখেছে, ঠিক আন্দোলনের পরে বড় ভূমিকা। আপনি দেখছেন রেমিটেন্স কত বেড়ে গেল, এবং যখন আন্দোলন চলে তখন রেমিটেন্স পাঠানো সবাই বন্ধ করে দিয়েছে। এইটা অনেক বড় একটা ভূমিকা পালন করছে 100%। আজকে যদি যারা যারা মানে 1500 ছাত্র ছাত্রী যদি জীবন দিয়ে স্বাধীনতা অর্জিত না হতো, রেমিটেন্স যোদ্ধারা যদি 3টা মাস আর রেমিটেন্স বন্ধ রাখতো, তাহলে হাসিনা কিন্তু এমনি পড়ে। যুগে যুগে স্বৈর শাসকদের, লেনিন বলি, তারপর যাদেরকেই বলি, হিটলার বলি, সবারই শেষের দিকে দুর্বল হয়ে এসেছিল কিন্তু অর্থনৈতিক ধসের কারণে। একই কারণে ঢেলে ঢেলে সব দিয়েছে সমস্ত চোর বদমাশগুলাকে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে। একসময় অর্থ শূন্য হয়ে গেছে। বাংলাদেশের চতুর্দিকে যে অবস্থা হচ্ছিল, এগুলা বহু ব্যাখ্যা করেছি গত এত বছর ধরে, এবং আজকে থেকে না, 2020 সাল থেকে বলেছি হাসিনা রিজার্ভ খালি করে দিবে। 2020 সালের নভেম্বরে ডিক্লেয়ার করেছি যে হাসিনা রিজার্ভ খাবে। তারপরে বলেছি 2021 সালে বলেছি সমস্ত বিদেশি লোন ফেরত দিতে ব্যর্থ হবে 2024 সালের শুরু থেকে, এবং ব্যর্থ হয়েছিল। প্রতিটা কথা সত্যি হয়েছে। এখন যা বলছি আপনার প্রোগ্রামে বসে, যদি এই বাচ্চা ছেলেগুলো আমার কথা আমলে না নেয়, আমার প্রতিটা কথা সত্যি হবে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে আমরা হিজবুত তাহরির বিষয়টা আমরা শুনতে পাচ্ছি। তো আপনি কি জানেন কিনা হিজবুত তাহরির বিষয়ে? এই দলটিকে আগে কিভাবে দেখা হতো, এখন আবার তারা ফেরত আসার চেষ্টা করছে? ফেরত আসার চেষ্টা করছে না, তারা শক্তিশালী হয়ে ফেরত আনানো হচ্ছে পরিকল্পিতভাবে, সেটাও রয়ের কাজ। আইসিস সারা দুনিয়াতে এক নামে পরিচিত, ইসরায়েলের আইসিস। আইসিসের হেডকোয়ার্টার কিন্তু ইসরায়েলের তৈরি করা। এই জন্য সারা দুনিয়ার মুসলমান মারে, সবাইকে মারে, কিন্তু ইসরায়েলের কোনো মানুষকে মারে না, ইসরায়েলের কোনো ক্ষতি করে না। ঠিক আছে? একইভাবে হিজবুত তাহরির হচ্ছে ইসরায়েলের আরেকটা প্রতিষ্ঠান, আরেকটা অঙ্গসংগঠন, এরকম দল যাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে সমস্ত আকাম কুকাম করায়। সো তাদেরকে শক্তিশালী করে তুলছে হিজবুত তাহরিরকে। এই হিজবুত তাহরির হেডকোয়ার্টার কিন্তু ইসরায়েলে। তো এইসব খবর তো আমাদের ছাত্ররা রাখবে না, এইসব খবর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবে না, এইসব ছাত্র সাধারণ জনগণ তো বাদই দিলাম। কারণ আমার মতো লোকের কথা শোনার, আমার কথা যারা শুনে তারা হচ্ছে অত্যন্ত দুঃখের কথা। কিছু ভালো মানুষ শুনে বা কিছু শক্তিশালী শিক্ষিত মানুষ শুনে, বাকি আমার কথা কিন্তু শুনে সাধারণ মানুষ যাদের হাতে বিরাট বড় ক্ষমতা আছে, যাদের হাতে দেশের ইতিহাস পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আছে, তারাই কিন্তু ইতিহাসটা পরিবর্তন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তারা ওই সাধারণ জনগণটার শক্তিটাকে সাথে নিতে পারছেন না। উনি বলছেন যে ছাত্রদের, ঘটনাটা এমন হয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু আর জনতা ছাত্র নাই। এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনভাবে আইসোলেটেড করে দেওয়া হয়েছে, ডক্টর ইউনূসের সাথে শুধু কয়েকটা তথাকথিত ছাত্র নেতা আছে। উনি কিন্তু বাংলাদেশের জনগণের সমর্থন কিন্তু উনি ব্যর্থ হচ্ছেন সেটা সংগ্রহ করতে, যেটা ওনার একটা বিরাট বড় ব্যর্থতা। ওনার কিন্তু উচিত এখন রাস্তায় নেমে যাওয়া, জনগণের সামনে ভাষণ দেওয়া, অ্যাজ নট অ্যাজ এ পলিটিশিয়ান। ওনার ভাষণ দেওয়া, মানুষের মন জয় করা, যে ইউ আর মাই প্রায়োরিটি, তোমরা আমার সবার আগের প্রাধান্য। আমি আজকে তোমাদেরকে কথা দিলাম এই বিচারটা শুরু করব। আসিফ নজরুলকে ডেকে, আসিফ নজরুল আপনি এই বিচারটা শুরু করেন, বিচার না করলে লিভ দিস চেয়ার, গেট আউট। আই আন্ডারস্ট্যান্ড ওনার ভিতরে ইতিহাস নাই, কারণ উনি প্রফেসর মানুষ, পড়াশোনা করে অঙ্ক করে করে বড় হয়েছেন। ওনার উচিত ছিল আপনি শুধু এখানে অর্নামেন্ট হয়ে থাকেন, বাকি দেশটা চালাতে দেন কিছু তেজি সামরিক এবং বেসামরিক মানুষকে দিয়ে। তার মাঝখানে রাজনৈতিক দুই একজন ব্যক্তি থাকতে পারে, যেমন আমি বিএনপিতে একমাত্র মাহমুদুর রহমান ছাড়া আমি আর কাউকে দেখি না। বিএনপির একমাত্র যোগ্য ব্যক্তি যদি নিষ্কণ্টক ব্যক্তি থেকে থাকেন সেটা হচ্ছে জনাব মাহমুদুর রহমান, কিন্তু ওনার তো বিএনপিতেই খানো নাই, বিএনপির নেতাই ওনাকে অগ্রাধিকার দেয় না, ওনার কথা শুনে না। তো এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের তো এতটুকু জ্ঞান থাকা উচিত ছিল যে ওনাকে, ডক্টর মাহমুদুর রহমানকে এনে একটা উপদেষ্টা হিসেবে বসানো উচিত ছিল, তাহলে আমরা কিছু ভালো কাজ দেখতাম।
কিন্তু তা তো করলো না, এখনো কিন্তু সময় আছে। আমরা তো এখনো সময় দেখেছি আছে। আদিলুর রহমান উনি তো নির্যাতিত ছিলেন, কিন্তু ওনার দৃশ্যমান কোনো কাজকে এখন দেখতে পাচ্ছেন? গুম হওয়া আচ্ছা, ব্যক্তিদের উনি কেন রক্ষা করতে পারলেন না? গুম নিয়ে না, তো আমি ওনাকে কার্যকরী কোনো ভূমিকা রাখতে দেখছি না এখন। একটা জিনিস বুঝতে হবে, কিছু কিছু জিনিস আছে যেটা দিয়ে একটা মানুষের গুণ আর মান নির্ণয় করা যায় না। একটা মানুষ নির্যাতিত হয়েছে বলেই তাকে আপনি একটা দেশ চালানোর একটা জায়গায় বসিয়ে দিবেন, এটা কোনো একটা মান নির্ণয়ের কোনো দণ্ড হতে পারে না। আবার একটা জিনিস, কতগুলো 10টা বা 20টা বই লিখেছেন বলে তাকে আপনি একটা মিনিস্টার বানিয়ে দেন বই, আরে সে বই লিখতে পারে, সে ওই পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে চিন্তা করে সে বই লেখার ক্ষমতা আছে, কিন্তু ওই চেয়ার চালানোর ক্ষমতা তার আছে কিনা সেটা যাচাই করতে হবে। আদিলুর রহমানের মতো লোকের মতো একটা দেশ এরকম ভয়ঙ্কর অবস্থায়, সোজা কথা বলছি, ইটস এ ওয়ার ফিল্ড, বারবার মনে করিয়ে দিচ্ছি, দেশ কিন্তু, এটা কিন্তু নর্মাল সিচুয়েশন না, ইটস এ ওয়ার ফিল্ড। এই ওয়ার ফিল্ডে যারা ওয়ারিয়ার, তাদের মতো লোককে, যারা যোদ্ধা, যাদের গুণ আছে, কোয়ালিটি আছে, সবকিছু বিবেচনা করে গুণ থাকবে, কোয়ালিটি থাকবে, একই সাথে যোদ্ধার গুণ থাকতে হবে, তাদের মতো লোককে ওখানে বসাতে হবে এই অবস্থায় দেশ চালাতে হলে। কচি কাচার আসর বানিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে 3টা 4টা 5টা করে মন্ত্রণা দিয়েছে। আদিলুর রহমান, আই হ্যাভ অল মাই রেসপেক্ট ফর হিম, আই নো ডিসরেসপেক্ট। রিজওয়ানা চৌধুরী, আই হ্যাভ অল মাই রেসপেক্ট ফর হার, নো ডিসরেসপেক্ট, বাট আই এম সরি। উনি এখানে শুধু বন আর পানি রক্ষাটার বিষয় না, এখানে কিন্তু বন আর পানি রক্ষার বিষয় না, এখানে এখনো পর্যন্ত এই তথাকথিত বিপ্লবের সরকার, যেটা আমি বারবার বলছি বিপ্লবের সরকার, কিন্তু তারা এটাকে বানিয়েছে হালুয়া খাওয়ার সরকার বানিয়ে ফেলেছে। কিন্তু আমি চিৎকার করে বলছি, তোমরা একটা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো, একটা অর্গানাইজেশনাল কাঠামো দাও, নাহলে তোমরা কিন্তু টিকতে পারবে না। না, এবং তারা তো বলেছে তারা তো রাজনৈতিক দল গঠন করছে, তারা না, ওই রাজনীতির আরেকটা ভুল করছে, রাজনৈতিক এই তো ওদের ইম্যাচুরিটি, কমিটি এটা ওদের ইম্যাচুরিটি। হ্যাঁ, না ওইটা আমি সার্জিসকে বলে বলে রাজি করিয়েছি, তোমরা একটা কাঠামোগত রূপ দাও যেটাকে তোমরা এই বিপ্লবটাকে টিকিয়ে রাখতে পারবা। কিন্তু ওরা যদি কনফিউজড হয়ে যায়, এটাকে রাজনীতির দিকে নিয়ে যায়, দ্যাট উইল বি দ্য মিস্টেক, বিগেস্ট মিস্টেক। এই জন্য দে নিড এ প্রপার গাইডেন্স। যার অভিজ্ঞতা জ্ঞান আছে, আমার রাজনৈতিক জ্ঞান শূন্য, কিন্তু আমার কি বলে এটাকে স্ট্র্যাটেজিক, আল্লাহ দয়া করে আমাকে সেই জ্ঞান বুদ্ধি আমাকে দিয়েছেন। তোমরা যেখানে আছো, যেই কাজটা ভালো করতে পারো সেই কাজটা করো, তোমরা এটাকে রাজনীতির সাথে মিশিয়ে পচিয়ে ফেলো না, তোমরা একদম দুর্বল হয়ে যাবে, পচে যাবে, গন্ধ ছুটে যাবে।